এবারে জানাবো খবরের বিস্তারিত। বিশ্ববিদ্যালয়ের দাবিতে আমরণ অনশন অবরোধ কর্মসূচিতে পরিণত হয়েছে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। দীর্ঘ সময় পার হলেও শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসন থেকে কোনো উদ্যোগ না নেয়ায় আবারও সড়ক অবরোধ করেছে তারা। ফলে বন্ধ হয়ে গেছে মহাখালী গুলশানের সংযোগ সড়ক। অসহনীয় যানজটের প্রভাব পড়েছে রাজধানী জুড়ে। দাবি অনেক দিনের, দাবি পূরণ না হওয়ায় বিশ্ববিদ্যালয়ে ব্যানার লিখে নিজেরাই টানিয়েছিল শিক্ষার্থীরা। কোনো সাড়া না পাওয়ায় গেল মঙ্গলবার থেকে তিতুমির কলেজের সব কার্যক্রম বন্ধ করে শাটডাউনে যায় তারা। তবু কর্তৃপক্ষ উদ্যোগ না নেওয়ায় বুধবার বিকেল 5টা থেকে আমরণ অনশনে নামে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার এই অনশন রূপ নেয় অবরোধ আর বিক্ষোভে। দাবি তিতুমির বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতিতে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করা সহ 6 দফা। প্রায় 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরও শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসন থেকে কেউ উদ্যোগ বা দাবি আদায় সমাধান না আসায় মহাখালী ওয়ারলেস সড়কটি অবরোধ করে দেয় শিক্ষার্থীরা। শান্তিপূর্ণ অনশন থেকে ক্ষোভে পরিণত হওয়ার জন্য দায়ী করেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনকে। অনশন করায় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে গেছে বলেও জানান তারা। আমরা দীর্ঘ 18 সাড়ে 18 ঘন্টা ধরে এখানে রাস্তায় অনশন করতেছি শান্তিপূর্ণভাবে। তো প্রশাসন এবং কলেজ প্রশাসন আমাদের এখানে এসে একটা সান্ত্বনামূলক বাণী এবং আমাদের সাথে সহমর্মিতা প্রকাশ করার মতো তারা ইচ্ছাই পোষণ করে নাই। সমাধান না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ করে রাখার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। সড়ক অবরোধ করে রাখা শিক্ষার্থীদের বোঝাতে এসে তোপের মুখে পড়েন প্রিন্সিপাল সহ অন্যান্য শিক্ষকরা। এই অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাখালী আমতলী থেকে গুলশান পুরো রাস্তা আটকে যায় এই আন্দোলনে। বিপাকে পড়েন যাত্রীরা আর বিপদে বাস সিএনজি চালকরা। সমস্যা দ্রুত সমাধান করে ভোগান্তি দূর হবে এমন প্রত্যাশা সবার। বিজন কুমার দাস, ডিভিসি নিউজ, ঢাকা। দর্শক, কলেজের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আমরা কথা বলবো তার সাথে। আরিফ, কি বলছেন আন্দোলনকারীরা? সড়ক অবরোধের প্রভাব পড়েছে পুরো শহরে, এ নিয়ে সাধারণ মানুষ কি বলছেন? দিশা, এই আন্দোলনকে কেন্দ্র করে পুরো রাজধানী জুড়ে কিন্তু যানজটের তীব্র হয়ে পড়েছে, যেটা আসলে নাজেহাল, ভোগান্তি মাত্রা বাড়িয়েছে কয়েক গুণ নগরবাসী। সেটা কিন্তু প্রকাশ্যেই বা সেটা হচ্ছে আমাদের সঙ্গে যে বিষয়গুলো তারা বলেছেন, যাত্রী সহ পথচারীরা তারা বলেছেন যে আন্দোলনের কারণে তাদের যে ভোগান্তিটা হচ্ছে সেটা যেহেতু এই মহাখালী সড়কটিতে বিভিন্ন হাসপাতাল রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, সরকারি বেসরকারি, তাতে করে সাধারণ মানুষ যে যানবাহনে চলাচল করতো সেখান থেকে নেমে তারা দীর্ঘ সময় অপেক্ষা করার পর যখন যানজটটা কাটেনি তখন কিন্তু তারা গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে নিজ গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। এতে করে সাধারণ মানুষের ভোগান্তিটা যেমন বেড়েছে, পাশাপাশি এই আন্দোলনকারীদের যে কথা সেটা হচ্ছে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু এইখান থেকে সরে দাঁড়াবেন না। তো বিশেষ করে আর কিছুক্ষণ আগেই কিন্তু এদের মধ্যে আমরণ শান্তিপূর্ণ একটি আমরণ অনশন করেছিলেন। সেই অনশনে প্রেক্ষিতে 2 জন আহত হয়েছে বা অসুস্থ হয়ে পড়েছে। সেই 2 জন অসুস্থ শিক্ষার্থীকে অ্যাম্বুলেন্স করে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেই বিষয়টি কিন্তু আমরা কিছুক্ষণ আগেই দেখতে পেরেছি। এতে করে এখান থেকে যে শিক্ষার্থীরা বলছেন যে তারা ঠিক আড়াইটার সময় একটি সংবাদ সম্মেলন করবেন। সেই সংবাদ সম্মেলনে পরবর্তী কি ধরনের কর্মসূচি হতে পারে সেই সব বিষয় কিন্তু তারা তুলে ধরবেন। এর পরবর্তীতে আমরা কিছুক্ষণ আগেও আমরা দেখেছি, প্রায় আধা ঘন্টা আগে আমরা কিন্তু দেখেছি বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন বা অধ্যক্ষ তিনি কিন্তু এসেছিলেন, তাদেরকে সরে যাওয়ার অনুরোধ করেছিলেন, জানিয়েছিলেন। সেই অনুরোধ তারা বলেছেন যে আমরা শান্তিপূর্ণভাবেই প্রায় গতকাল বিকেল 5টা থেকে আমরা আমরণ অনশন করেছিলাম এই প্রধান ফটকে। সেখানে এত ঘন্টা যাওয়ার পরেও কর্তৃপক্ষ থেকে কোনো ধরনের সমাধানের আশ্বাস দেয়নি বিধায় তারা বাধ্য হয়ে তারা এই সড়ক অবরোধে নেমেছে। কারণ তারা প্রথমে যে আন্দোলনটা ছিল তারা কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন, যাতে করে সাধারণ মানুষের যাতে করে ভোগান্তি না হয় সেই ধরনের কর্মসূচি তারা থেকে তারা দূরে থাকবেন বলে কিন্তু তারা এইভাবেই তারা আসলে আন্দোলনে নেমেছিলেন। কিন্তু শেষ পর্যায়ে আসলে কর্তৃপক্ষ থেকে কোনো সমাধান না পেয়ে তারা বাধ্য হয়ে এই সড়ক অবরোধে এসেছেন, এমনটাই কিন্তু তারা বলছেন বরাবরই। তো দেখা যাক আসলে যখন সংবাদ সম্মেলন হবে আর
6টার দিকে, তখন আসলে বলা যাবে বা তাদের পরবর্তী কর্মসূচি কি। তো এই ছিল এখান থেকে সবশেষ দিশা। যে নিশ্চয়ই আরিফ, পরবর্তীতে সংবাদ সম্মেলনে কি বলছেন তারা, এটা আমরা দর্শকদের জানাতে পারবো আপনার মাধ্যমে। ধন্যবাদ আপনাকে। জুলাই আগস্টের গণহত্যা মামলায় আসামি ধরতে পুলিশ গড়িমসি করছে, এমন অভিযোগ করেছে প্রসিকিউশন। সকালে ট্রাইব্যুনালে এ অভিযোগ করা হয়। এ সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা তামাশা করতে বসেননি। পুলিশের মহাপরিদর্শকের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতে প্রসিকিউশনকে নির্দেশ দেওয়া হয়েছে। জুলাই আগস্ট আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হয়েছেন অনেক ছাত্র জনতা, আহত হয়েছেন শত শত। এসব হতাহতের ঘটনায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত পুলিশ কর্মকর্তাদের গ্রেপ্তারে কোনো উদ্যোগ নেই বলেও অভিযোগ করা হয় ট্রাইব্যুনালে। জাতীয় সংসদের নির্বাচনী এলাকায় সীমানা নির্ধারণ আইন সহ বেশ কয়েকটি আইন পর্যালোচনা করবে নির্বাচন কমিশন। বিভিন্ন আইন পর্যালোচনা সহ মোট 11টি বিষয় নিয়ে বৈঠকে বসেছে নাসির উদ্দিন নির্বাচন কমিশন। সকালে আগারগাঁও ইসি ভবনে বর্তমান নির্বাচন কমিশনের 3য় সভা বসে। প্রধান নির্বাচন কমিশন এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্য 4 কমিশনার, ইসি সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করতে সহযোগিতা অব্যাহত রাখবে ইউরোপীয় ইউনিয়ন, এমনটা জানিয়েছেন সংস্থাটির প্রতিনিধি দলের মুখপাত্র মাইকেল লিডারওয়ে। সকালে নির্বাচন ভবনে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, প্রবাসীদের ভোটার করার বিষয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে সহযোগিতা করবে ইউরোপীয় ইউনিয়ন। এ ব্যাপারে নির্বাচন কমিশনের সাথে আমাদের আলোচনা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের আলোচনা অব্যাহত থাকবে। এক্সচেঞ্জ অফ আইডিয়াস হয়েছে, সেটা সম্পর্কে আমাদেরকে ওনাদের ফিডব্যাক দিতে এসছে। সব লেভেলেই একটাই কথা যে ওনারা কমিটমেন্ট আছে ফর ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন, এবং এটাই ওনারা খুব সুন্দরভাবে আমাদেরকে বলেছেন যে এখন বাকিটুকু সময়ের ব্যাপার, যেন এই জিনিসটা হয়। গুম খুনের সাথে জড়িতরা এখনো ঘুরে বেড়াচ্ছে, এমন অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আগ পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের রাজপথে থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী চালক দলের আয়োজনে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা গুম খুনের সাথে জড়িত তারা এখনো ঘুরে বেড়াচ্ছে, প্রকাশ্যে তাদের গ্রেপ্তার করতে হবে। যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু করে অতি দ্রুত নির্বাচন দেওয়ার তাগিদ দেন তিনি। সংস্কারের সাথে রাজনৈতিক দলের কোনো বিরোধ নেই, তবুও সরকার কেন ঢালাওভাবে দেশ চালাতে পারছে না সে প্রশ্ন রাখেন তিনি। এছাড়া দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারকে জোরালোভাবে কাজ করার পরামর্শ দেন। আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন মানুষের ভয় নিয়ন্ত্রণ করত। যারা মানুষ খুন করেছে, লুটপাট করেছে, অতি দ্রুত তাদের বিচারের আওতায় আনতে হবে। আমরা জানছি ঢাকা সহ বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় তারা নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে। একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আগ পর্যন্ত বিরতি দেওয়া যাবে না, রাজপথে থাকতে হবে, ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। রাজধানীর রমনায় গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ শীর্ষক গোলটেবিল বৈঠকে কথা বলছে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। আমরা চলে যাচ্ছি সেখানে। একটা সর্বদলীয় সংসদীয় কমিটির কাছে আমরা তাদেরকে দায়বদ্ধ করার আমরা প্রস্তাব করেছি। দায়বদ্ধতা না হলে কি হয় আমরা তো দেখেছি গত 3টে নির্বাচনে দায়বদ্ধতা ছিল না বলেই সে নুরুল কমিশন এখন বুক ফুলিয়ে বিভিন্ন রকম কথা বলে টেলিভিশন, এখন আর অবশ্য তারা টেলিভিশনের সামনে আসতে পারে না, কিন্তু কিছুদিন আগেও তারা করেছে, বুক ফুলিয়ে কথা বলেছে। তারপরে এই 3টা কমিশন, কারণ কোন রকম দায়বদ্ধতা ছিল না, তারা যা অন্যায় করেছে অন্যায় করে পার পেয়ে যেতে হয়েছে। তাই দায়বদ্ধ করাটা গুরুত্বপূর্ণ, এবং কোন গণতান্ত্রিক রাষ্ট্রে কেউ দায়বদ্ধতার ঊর্ধ্বে নয়, এবং আমাদের যে রাজতন্ত্রে তো কোনো দায়বদ্ধতা ছিল না, তার জন্য তো আমরা সেপারেশন অফ পাওয়ার্স বহুদিনের অভিজ্ঞতার আলোকে
কারণ সব ক্ষমতা এক হাতে যখন কেন্দ্রীভূত হয় তখন সেটা ভয়ানক, মন্তেস্কর কথা, আমার কথা নয়। তো আমরা যেটা করার চেষ্টা করেছি, আমরা তাদের যে ব্যয়, নির্বাচন সংক্রান্ত ব্যয়কে আমরা কনসলিডেটেড অ্যাকাউন্টে দায়যুক্ত করার আমরা প্রস্তাব করেছি, এবং একই সাথে আমরা এই বিশেষ সংসদীয় কমিটি তার দায়িত্ব হবে যে নির্বাচন কমিশনগুলোকে যে প্রস্তাবগুলো যাবে, আর্থিক প্রস্তাব এবং অন্যান্য আইন কারণ বিধিবিধান এইসব পরিবর্তনের ব্যাপারে যে প্রস্তাবগুলো যাবে, সেই কমিটি তারা ওগুলো পর্যালোচনা করে তারা যে এটা কার্যকর করার জন্য বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠাবে। ফরিদপুর শহরে নির্বাচনের জন্য প্রস্তুত দলগুলো। এরই মধ্যে সংগঠনকে ঢেলে সাজানোর জন্য কাজ করছে বিএনপি। দলের নেতারা বলছেন, দ্রুত সংস্কার শেষে নির্বাচন চান তারা। নির্বাচনের জন্য প্রার্থী বেছে রেখেছে জামায়াতে ইসলামীও। এদিকে শহরে ভোটের হাওয়া লাগলেও পুরোপুরি সংস্কারের পরই নির্বাচনের কথা ভাবতে চাইছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আর বিদেশি চক্রান্ত এবং দেশের মধ্যে অপশক্তির তৎপরতা বন্ধে দ্রুত নির্বাচনের তাগিদ সুশীল সমাজের প্রতিনিধিদের। বদলে গেছে হাওয়া। ফরিদপুর শহরের রাজনীতি এখন নির্বাচনমুখী। চায়ের দোকান থেকে অফিস পাড়া, সবখানে আলোচনা, ভাবনা, সংস্কার আর আগামী জাতীয় নির্বাচন। রাজনৈতিক দলগুলো নেতাকর্মীদের চাঙ্গা রাখতে নিচ্ছে নানা কর্মসূচি। দলের ভেতর কোন্দল রেখেই শহরের ওয়ার্ডে ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠনের কাজ করছে বিএনপি। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক নাইবা ইউসুফের সমর্থকরা কর্মসূচি করছেন আলাদা আলাদা। নির্বাচনে দলের মনোনয়ন চাইতে পারেন নায়েবা ইউসুফ সহ জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইসা ও কেন্দ্রীয় যুবদল নেতা মাহবুবুল হাসান পিঙ্কু। ফরিদপুর মহানগরকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার চেষ্টা করছি, এবং আমাদের নেতার যে কর্মসূচি দেওয়া আছে সেই কর্মসূচি অনুসারে মানুষের পাশে আমাদের রাজনৈতিক আদর্শকে নিয়েই আমরা অগ্রসর হচ্ছি। স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য বাংলাদেশের মানুষ বসে আছে। বাংলাদেশকে একটা প্রকৃতপক্ষে একটা উন্নয়নশীল দেশে পরিণত করতে পারবো না যদি না একটি সরকার গঠন হয় এবং বিএনপি সেই সরকারের দায়িত্বে আসে। ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে। অবস্থান শক্তিশালী করতে মাঝে মধ্যেই সভা সমাবেশ করছে জামায়াত। ওয়ার্ডে ওয়ার্ডে গঠন করা হয়েছে নতুন কমিটি। জামায়াত নেতারা জানিয়েছেন, ফরিদপুর ৩ আসনে তাদের প্রার্থী হবেন কেন্দ্রীয় নেতা প্রফেসর আব্দুত তোয়া। মানুষ যেই বাংলাদেশ দেখতে চায় সেরকম একটা বাংলাদেশ আমরা উপহার দিতে পারি, সেই জন্য আমরা মাঠে ময়দানে কাজ করে যাচ্ছি। আর কোনো স্বৈরাচার আমাদের উপরে আসতে না পারে, বসতে না পারে, সেই দিকে আমাদেরকে খেয়াল রেখে যাতে সংস্কার এবং নির্বাচন দুইটাই হয়, সেটা আমরা আশা করব এই সরকার দ্রুততম সময়ের মধ্যে সেটা দিবে। তবে পুরোপুরি সংস্কারের পরই নির্বাচনের কথা ভাবতে চাইছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিগত সরকার যেভাবে রন্ধে রন্ধে দুর্নীতির একটা প্রভাব ছড়িয়ে গিয়েছে, ওইটা আগে মাটি দিতে হলে সবচেয়ে প্রথম দরকার সংস্কারটা পরিপূর্ণ হয়, তাহলে আমরা নির্বাচনের কথা ভাবব। দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের তাগিদ সুশীল সমাজের প্রতিনিধিদের। দেশ ও জাতির অস্তিত্ব রক্ষা, বৈদেশিক শক্তির আক্রমণ এবং দেশের মধ্যে বিভিন্ন অপশক্তির তৎপরতা যাতে বাড়তে না পারে, এ কারণে ন্যূনতম কিছু সংস্কার করে বর্তমান সরকারের উচিত হবে দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া। তবে নির্বাচন বা সংস্কার নিয়ে সরব হয়ে ওঠা মাঠের রাজনীতিতে নেই আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। ডিবিসি নিউজ ডেস্ক। বিগত সরকারের আমলে অবৈধভাবে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে হাইকোর্টের মাজার গেটের মোড়ে অবস্থান নিয়েছেন শতাধিক পুলিশ সদস্য। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মোহাইমিনুল খান অপু। আমরা কথা বলবো তার সাথে। অপু, চাকরিচ্যুত পুলিশ সদস্যরা কি বলছেন? সরকার থেকে কেউ এসেছেন কিনা জানাবেন আমাদের। প্রায় 2 ঘন্টা আগে এই যে হাইকোর্টের যে মাজার গেট রয়েছে, এখানে যে আওয়ামী লীগের আমলে যে সকল পুলিশ সদস্যরা চাকরি হারিয়েছেন সে সকল পুলিশ সদস্যরা কিন্তু এখানে এখন অবস্থান করছেন। তাদের একটি প্রতিনিধি দল সচিবালয়ের ভিতরে গিয়েছেন। তারা সেখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন, কথা বলা শেষে তারা এখানে আসবেন। এর আগে আমাদের একাধিক পুলিশ সদস্যের সাথে কথা হয়েছে। তারা যেটি বলছেন যে আওয়ামী লীগের আমলে বিভিন্ন অভিযোগে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। এর সংখ্যা অন্তত
2200 জনের মতো তারা এটি দাবি করছেন। এখানে শুধু পুলিশ সদস্য রয়েছে তাও নয়, চাকরিচ্যুত পুলিশ সদস্য রয়েছে তাও নয়, এখানে তাদের পরিবারের সদস্যরাও কিন্তু রয়েছে, অনেকে সন্তান নিয়েও এসেছেন। তারা এখানে এখন কিন্তু নানা স্লোগানে মুখর করে রেখেছেন এই হাইকোর্টের মাজার গেট। তারা যে দাবিগুলো বলছেন যে বিভিন্ন কারণে ডোপ টেস্ট, রাজারবাগ পুলিশ হাসপাতাল সহ অন্য প্রাইভেট হাসপাতালগুলোর থেকে ফলাফল নিয়ে এসে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, বিভিন্ন ছোট ছোট অজুহাতে চাকরিচ্যুত করা হয়েছে, তারা কিন্তু এগুলো বলছেন। আমরা কয়েকজন পুলিশ সদস্যের সাথে কথা বলার চেষ্টা করব। আমাদেরকে একটু বলবেন যে কি কারণে আপনাদের চাকরিচ্যুত করা হয়েছে? আমাদের বিগত সরকারের আমলে বিভিন্ন ট্যাগ লাগিয়ে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। কেউ ফেসবুক কমেন্ট, কারোর চাকরির আগে বিয়ে, কেউ ভুয়া মুক্তিযোদ্ধা, কেউ ফেসবুক কমেন্টস, বিভিন্ন কারণ দেখে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা বৈষম্যের শিকার হয়েছি। একই কারণে কেউ চাকরি করছে, কারোর বাড়ি পাঠিয়ে দিয়েছে, এটা আমাদের প্রতি বৈষম্য করা হয়েছে। এক মুরগি কিভাবে 2 জবাই দেওয়া যায়? মুরগি তো একবারই জবাই দেওয়া যায়। আমার যে মামলা, আরেকজনের সে মামলা, সে আরেকজন চাকরি করছে, আমাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এটা কোন দেশের আইন? তারা যেটি বলছেন যে তারা এখান থেকে তাদের যে প্রতিনিধি দল সচিবালয়ের ভিতরে গিয়েছেন, তারা ফেরত আসলে তারা তাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে আমাদেরকে অবহিত করবেন, এবং পাশাপাশি এখন পর্যন্ত সরকার থেকে কেউ এসে তাদের সাথে কথা বলেননি, এটি তারা অভিযোগ করেছেন। তো রাজধানীর হাইকোর্টের মাজার গেট মোড় সংলগ্ন এলাকা থেকে এই ছিল সবশেষ খবর আমার কাছে। অপু, বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে। আমদানি ফলের উপর বর্ধিত সম্পূরক শুল্ক না কমালে 4 ফেব্রুয়ারি থেকে ফল সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন আমদানিকারকরা। তারা বলছেন, আগে 20% সম্পূরক শুল্ক দিত, যা নতুন অধ্যাদেশ অনুযায়ী 30 করা হয়েছে ফলের উপর বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার বাংলাদেশ ফ্রুটস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন, আড়তদার, রপ্তানিকারক ও বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা প্রতিবাদী মানববন্ধন করেছে রাজধানীর বাদামতলীতে। তারা বলছেন, এমন শুল্ক বৃদ্ধির ফলে ব্যবসা কমে যাচ্ছে, ফলকে বিলাসী পণ্য হিসেবে গণ্য করা যাবে না। রমজানের আগে ফলের বাজার স্বাভাবিক রাখতে শুল্ক কমাতে হবে। এ সময় ব্যবসায়ী নেতারা বলেন, সোমবার এনবিআর এর সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন ফল আমদানিকারকরা। ফল রোগীর পথ্য এবং শিশু খাদ্য, ফলকে বিলাসী পণ্য থেকে বাদ দিয়ে এটার উপরে যে সম্পূরক শুল্ক দেওয়া হয়েছে সেই সম্পূরক শুল্ক অবিলম্বে প্রত্যাহার করা হোক। এটাকে সাধারণ মানুষের খাবারের তালিকায় নিয়ে আসা হোক। টঙ্গীর তুরাগ তীরে কাল থেকে শুরু হচ্ছে তাবলিগ জামায়াতের সবচেয়ে বড় আয়োজন বিশ্ব ইজতেমা। ধর্মপ্রাণ মুসলমানদের এই আয়োজনে 5 ফেব্রুয়ারি পর্যন্ত অংশ নেবেন জোবায়েরপন্থীরা, আর সাদপন্থীদের ইজতেমা হবে 14 থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত। শুক্রবার ফজরের নামাজের পর থেকে আম বয়ানের মাধ্যমে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে। মুসল্লিদের ভিড় বিবেচনা করে কয়েক বছর ধরে ইজতেমার আয়োজন হচ্ছিল 2 পর্বে। এবার প্রথম পর্ব হবে 2 ভাগে। প্রথম ভাগে 31শে জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি পর্যন্ত দেশের 41টি জেলার তাবলিগ মুসল্লিরা অংশ নেবেন। দ্বিতীয় ভাগে 3রা ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বাকি জেলার মুসল্লিরা অংশ নেবেন। আর দ্বিতীয় পর্বে মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা হবে 14, 15 এবং 16 ফেব্রুয়ারি। বুধবার ইজতেমা ময়দান পরিদর্শন করে পুলিশ মহাপরিদর্শক জানান, নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ, র্যাব, আনসারের পাশাপাশি থাকবে সেনাবাহিনী এবং বিজিবি। 365টি সিসি ক্যামেরার মাধ্যমে পুরো ময়দান পর্যবেক্ষণ করা হবে। প্রায় 6000 আইনশৃঙ্খলা বাহিনীর সাথে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন 10,000 স্বেচ্ছাসেবক। জাতীয় সংসদের নির্বাচনী এলাকায় সীমানা নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশন সভা শেষে ইসির মুখপাত্র বক্তব্য রাখছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। পর্যালোচনা এবং সুনির্দিষ্ট প্রস্তাব করার জন্য নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষণ ভাতার হার নির্ধারণ এবং প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষক নির্বাচন বিষয়ে পর্যালোচনা, এটিও নিয়ে একটা কমিটি কাজ করছে। এই কমিটি সুপারিশ পরবর্তী কমিশনে পেশ করার জন্য বলা হয়েছে। বিবিধ কয়েকটি বিষয় আমরা আলোচনা করেছি। এর মধ্যে প্রথমত হচ্ছে এনআইডি সংশোধন সংক্রান্ত সমস্যা। বিভিন্ন ধরনের সমস্যা আমাদের কাছে আসছে, যার কিছু কিছু মানবিক, কিছু কিছু আমাদের কাছে মনে হয়েছে আইনগতভাবে জটিল। তো যাই হোক, এ কারণে বহুবিধ আপনার কথাবার্তারও সূত্রপাত হচ্ছে। আমরা একটা কমিটি ফর্ম করেছি, যেখানে ডিজি এনআইডি সাথে আমাদের আইন অনুবিভাগের সদস্য সহ আমাদের প্রশাসনের
সদস্য সহ এটা রিভিউ করবে এবং পুরা বাংলাদেশ থেকে যত ধরনের সমস্যা আমরা পাচ্ছি, সংশোধনী আবেদন পাচ্ছি, এই সবগুলোকে গবেষণা করে দেখা যে কিভাবে এটা সহজীকরণ করা যায়, যেগুলো আইনগতভাবে সম্ভব নয় কিভাবে সরাসরি সেগুলোকে নাকচ করে দেয়া যায়। দ্বিতীয় পয়েন্ট আমরা যেটা আলোচনা করেছি বিবিধতে, যে আমাদের আপনারা জানেন আমাদের সাথে 182টি প্রতিষ্ঠান চুক্তিভুক্ত আছে, আমাদের সেবা নিয়ে থাকে আমাদের ন্যাশনাল ডাটাবেস থেকে। এদের আমরা সাম্প্রতিক বেশ কিছু ঘটনার আলোকে আমাদের মনে হয়েছে যে আমাদের নিরাপত্তা ফিচারগুলো জোরদার করতে হবে, সম্ভবত কিছু ভেটিংয়ের ফিচারও আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে। এটা সংশ্লিষ্ট কমিটিতে প্রেরণ করা হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের ভোটিং পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করেছি। উপকমিটিতে কমিটি এবং উপকমিটি পর্যায়ে এটা নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার পরে আমরা যেটা দেখতে পেয়েছি, ইন্টারন্যাশনাল প্র্যাকটিস এবং আমাদের বাস্তবতায় 3টি সম্ভাব্য পদ্ধতি আমাদের সামনে আছে। একটি বর্তমানে যেটা আছে পোস্টাল ব্যালট, যেটা খুব একটা কার্যকরী নয়। দ্বিতীয় প্রক্সি ভোটিংয়ের বিধান বিভিন্ন দেশে আছে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অপশন। আর থার্ড অপশন হচ্ছে ডিজিটাল বা অনলাইনে ভোট দেওয়ার ব্যবস্থা। কিন্তু অনলাইনে ভোটিংয়ের এই ব্যাপারটি খুব সহজ নয়। আজকেও সকালে আমরা যখন ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদের সাথে আলোচনা করছিলাম, তাদের সাথেও ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি, তাদের মতামত এবং তাদের এক্সপার্টিস জানার চেষ্টা করেছি এবং তারাও বলছে যে আসলে এই ব্যাপারটা এত সহজ নয়, অনেক দেশ এটা ইন্ট্রোডিউস করে আবার ব্যাকট্র্যাক করেছে। মাঘের শীতের তীব্রতায় কাঁপছে উত্তরাঞ্চল, প্রভাব পড়েছে জনজীবন এবং প্রকৃতিতে। আজ পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ঠাকুরগাঁওয়ে কমছে না শীতের দাপট। পঞ্চগড়ে গেল দিনের তুলনায় কমেছে তাপমাত্রা। রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টির মতো ছড়তে থাকে কুয়াশা। মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলো চলাচল করতে দেখা গেছে। সকাল থেকে ঘন কুয়াশার কারণে কাজের সন্ধানে বের হওয়া শ্রমজীবীদের উপস্থিতি মহাসড়কে কম ছিল। তবে গায়ে গরম কাপড় জড়িয়ে জীবিকার তাগিদে বাইরে বের হন খেটে খাওয়া মানুষ। তীব্র শীতের কারণে ডায়রিয়া, শ্বাসকষ্ট, জ্বর, সর্দি সহ নানা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক এবং শিশুরা। এদিকে শীতের দাপট বাড়ছে ঠাকুরগাঁওয়ে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 10.5 ডিগ্রি সেলসিয়াস। শীতের কারণে শ্রমজীবী মানুষ সহ সাধারণ জনগণের ভোগান্তি বেড়েছে। আগামী কয়েকদিন ঠাকুরগাঁওয়ে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া চুয়াডাঙ্গায় আগের চেয়ে অনেকটাই কমেছে শীতের প্রভাব। ভোরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.1 ডিগ্রি সেলসিয়াস। বিপিএলে মাস্ট উইন ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে টসে জিতে ব্যাট করছে খুলনা টাইগার্স। শেষ খবরে তাদের সংগ্রহ 3 উইকেটে 165 রান। শুরু থেকে আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকেন ক্যাপ্টেন মেহেদী মিরাজ। প্রথম 2 ওভারে খুলনার স্কোর বোর্ডে যোগ হয় 27 রান। ভালো শুরু করা খুলনার অধিনায়ক ইনিংস টেনে নিতে পারেননি বেশিক্ষণ। 21 করে ফেরেন শেখ মেহেদীর বলে। অ্যালেক্স রস 12 রানে আর আউটের শিকার হলেও এক প্রান্ত আগলে রাখেন আরেক ওপেনার নাইম শেখ। সংবাদই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।